রাতের আকাশে অসংখ্য তারার ভিড়ে থাকা লালচে একটি গ্রহ মঙ্গল। বহু বছর ধরে মানুষ পৃথিবী থেকেই দূরবীন দিয়ে মঙ্গলের পৃষ্ঠ দেখেছে, ছবি তুলেছে এবং সেখানকার পরিবেশ সম্পর্কে নানা ধারণা তৈরি করেছে। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে সেই পরিস্থিতি বদলাতে শুরু করে। 2020 সালে চীন তাদের প্রথম মঙ্গল অভিযান তিয়ানওয়েন-1 উৎক্ষেপণ করে। প্রায় 7 মাসের যাত্রার পর 2021 সালে এই মহাকাশযান মঙ্গলের কক্ষপথে পৌঁছায় এবং 15 মে তার ল্যান্ডার মঙ্গলের মাটিতে সফলভাবে অবতরণ করে। এরপর 22 মে সেখানে নামে ঝুরং রোভার। এর মাধ্যমে চীন শুধু দূর থেকে মঙ্গলকে পর্যবেক্ষণ না করে সরাসরি তার মাটিতে বৈজ্ঞানিক যন্ত্র পাঠিয়ে মঙ্গলের মাটি, পরিবেশ এবং ভূগর্ভের গঠন সম্পর্কে তথ্য সংগ্রহের কাজে নামে। এভাবেই শুরু হয় চীনের ঐতিহাসিক মার্স এক্সপিডিশন। এই অভিযানে ঝুরং রোভার মঙ্গলের মাটিতে কী ধরনের তথ্য সংগ্রহ করেছিল, সেখানে অতীতে জলের অস্তিত্বের কী প্রমাণ পাওয়া গিয়েছিল এবং এই অভিযানে ভবিষ্যতে চীনের মঙ্গল গবেষণাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা সেই পুরো বিষয়টাই সহজভাবে বোঝার চেষ্টা করব। দীর্ঘ সময় ধরে মহাকাশ অভিযানের গল্পে মূলত দুটি দেশের নামই বেশি শোনা যেত, আমেরিকা এবং রাশিয়া। মানুষ চাঁদে পা রেখেছে, নাসার রোভার মঙ্গলের মাটি পরীক্ষা করেছে, আর অনেকের মনে হচ্ছিল মহাকাশ দৌড় যেন শেষের দিকে চলে এসেছে। কিন্তু এর মাঝেই চীন অনেকটা নীরবে নিজের মহাকাশ কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছিল। 1980-এর দশক পর্যন্ত চীনের মহাকাশ কর্মসূচি ছিল বেশ সীমিত। গভীর মহাকাশে অভিযান চালানোর অভিজ্ঞতা, উন্নত রকেট প্রযুক্তি কিংবা বড় বৈজ্ঞানিক অবকাঠামো সব কিছুতেই তারা তখন পিছিয়ে ছিল। সেই সময় চীনের স্যাটেলাইটগুলি মূলত পৃথিবীর কক্ষপথের মধ্যে সীমাবদ্ধ ছিল। মঙ্গল বা চাঁদে অভিযান তাদের অনেকটাই স্বপ্নের মতো শোনাতো। কিন্তু চীনা সরকার বুঝেছিল ভবিষ্যতের প্রযুক্তিগত শক্তির একটি বড় অংশ নির্ভর করবে মহাকাশের উপরেই। তাই 2003 সালের 15 অক্টোবর চীন শেনঝো 5 নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করে এবং ইয়াং লিওই হন মহাকাশে যাওয়া প্রথম চীনা নভোচারী। এই অভিযান চীনকে শুধু একটি বৈজ্ঞানিক সাফল্যই দেয়নি, বরং বিশ্বকে জানিয়ে দেয় যে চীনও বড় ধরনের মহাকাশ অভিযান পরিচালনা করতে পারে। এরপর চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা CNSA দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করে। লক্ষ্য ছিল পরিষ্কার, প্রথমে চাঁদ, তারপর মঙ্গল। চীন সরাসরি মঙ্গলে যাওয়ার ঝুঁকি না নিয়ে প্রথমে চাঁদে নিজেদের প্রযুক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সেখানে অবতরণ, যোগাযোগ এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করার প্রযুক্তি ধাপে ধাপে উন্নত করা হয়। 2007 সালে চীন চ্যাংই-1 উৎক্ষেপণ করে, যা ছিল তাদের প্রথম চন্দ্র অভিযান। এরপর চ্যাংই-2 এবং চ্যাংই-3, তবে 2019 সালে চ্যাংই-4 চাঁদের এমন একটি অঞ্চলে সফলভাবে অবতরণ করে যেখানে এর আগে কোনো দেশ সফলভাবে রোভার নামাতে পারেনি। চাঁদের দূরবর্তী একটি প্রান্ত যেটি পৃথিবী থেকে সরাসরি দেখা যায় না, সেখানে সরাসরি যোগাযোগ সম্ভব না হয় চীন আগে একটি বিশেষ রিলে স্যাটেলাইট স্থাপন করেছিল। এই সাফল্যের পর পরিষ্কার হয়ে যায় চীন আর মহাকাশ অভিযানে পিছিয়ে থাকা কোনো দেশ নয়। এরপর চীনের পরবর্তী লক্ষ্য হয় মঙ্গল। মঙ্গলে পৌঁছানো এবং সেখানে নিরাপদে অবতরণ করা মহাকাশ প্রযুক্তির সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির একটি, কারণ মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা, ফলে প্যারাসুট সেখানে পৃথিবীর মতো কার্যকরভাবে কাজ করতে পারে না। আবার বায়ুমণ্ডল একেবারে শূন্যও নয়, তাই অবতরণের শেষ মুহূর্তগুলি অত্যন্ত জটিল হয়ে থাকে। নাসা এই সময়টিকে বলে 7 মিনিটস অফ টেরর। 1976 সালে ভাইকিং 1 মিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রথম সফলভাবে মঙ্গলে সফট ল্যান্ডিং করতে পেরেছিল। এর আগেও পরে মঙ্গলে পাঠানো বেশ কিছু অভিযান ব্যর্থ হয় এবং এই কঠিন পরিস্থিতির মধ্যেই 2020 সালে যখন গোটা বিশ্ব কোভিড-19 মহামারীর সঙ্গে লড়াই করছিল, চীন নীরবে তাদের প্রথম মঙ্গল অভিযান তিয়ানওয়েন-1 উৎক্ষেপণ করে। নামটির অর্থ মোটামুটি স্বর্গের প্রতি প্রশ্ন বা কোয়েশ্চেন টু হেভেন। এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল চীন একসঙ্গে 3টি বড় কাজ করার পরিকল্পনা করেছিল। একটি অরবিটার মঙ্গলের কক্ষপথে ঘুরবে, একটি ল্যান্ডার মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করবে এবং একটি রোভার সেখানকার মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করবে। প্রথম মঙ্গল অভিযানেই এই 3টি ধাপ সফলভাবে সম্পন্ন করার চেষ্টা ছিল অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা।
পরিকল্পনা। প্রায় 7 মাসের যাত্রার পর 2021 সালের 15 মে চীনের ল্যান্ডার মঙ্গলের ইউটোপিয়া প্ল্যানেটিয়া অঞ্চলে সফলভাবে অবতরণ করে। অবতরণটি ছিল সম্পূর্ণ অটোমেটিক, কারণ পৃথিবী থেকে পাঠানো কোনো নির্দেশ মঙ্গলে পৌঁছাতে এবং সেখান থেকে ফিরে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। এরপর 22 মে ল্যান্ডার থেকে বেরিয়ে আসে মঙ্গলের মাটিতে নামে 6 চাকার ঝুরং রোভার। প্রাচীন চীনা অগ্নিদেবতার নাম অনুসারে এর নাম রাখা হয়েছিল ঝুরং। সৌর প্যানেলে চলা এই রোভার ছিল ক্যামেরা, রাডার এবং বিভিন্ন বৈজ্ঞানিক সেন্সার, যেগুলির মাধ্যমে মঙ্গলের পৃষ্ঠ ও মাটির নিচের গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু হয়। ঝুরংয়ের পাঠানো প্রথম ছবিগুলি প্রকাশের পর চীনা গণমাধ্যমে সেগুলিকে বলা হয় মার্স সেলফি। লাল মাটির মাঝে দাঁড়িয়ে থাকা চীনের রোভারটি তখন শুধু একটি বৈজ্ঞানিক যন্ত্র ছিল না, এটি ছিল মঙ্গল অভিযানে চীনের সফল প্রবেশেরও প্রতীক। কিন্তু মঙ্গলে শুধুমাত্র পৌঁছানোই ছিল না, আসল কাজ তখনও বাকি ছিল। ঝুরং রোভার মঙ্গলে নামার পরই ছুটে চলেনি। প্রথমে এর সৌর প্যানেল, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য যন্ত্র ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলি পরীক্ষা করা হয়। সবকিছু স্বাভাবিক থাকার পরই ধীরে ধীরে মঙ্গলের মাটিতে এগোতে শুরু করে, কারণ মঙ্গলে সামান্য ভুলও পুরো অভিযানকে ব্যর্থ করে দিতে পারে। তাই ঝুরংকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যোগাযোগের সীমাবদ্ধতার মধ্যেও অনেক পরিস্থিতিতে এটি নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। এর মূল লক্ষ্য ছিল মঙ্গলের মাটি, পৃষ্ঠের গঠন, আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আর এর অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র ছিল গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার, যা মাটির কয়েক মিটার নিচের স্তরও পরীক্ষা করতে পারে। ক্যামেরা ও অন্যান্য সেন্সরের সাহায্যে রোভারটি মঙ্গলের পাথর ও মাটির গঠনও বিশ্লেষণ করে। ঝুরং যে অঞ্চলে কাজ করছিল সেটি বাইরে থেকে দেখতে অত্যন্ত শুষ্ক, কিন্তু তার সংগৃহীত তথ্য মঙ্গলের অতীত সম্পর্কে অনেক রকম ছবি তুলে ধরেছিল। সেখানে এমন কিছু খনিজের উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায় যেগুলি সাধারণত জলের সঙ্গে সম্পর্কিত। পৃষ্ঠের বিভিন্ন গঠনও বিজ্ঞানীদের মঙ্গলে অতীতে জলের প্রবাহের সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। নাসার আগের রোভারগুলিও মঙ্গলে জলের প্রাচীন উপস্থিতির প্রমাণ পেয়েছে, তবে ঝুরং বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি ইউটোপিয়া প্ল্যানেটিয়ার মতো সমতল অঞ্চলে এই ধরনের তথ্য সংগ্রহ করেছিল। আরও গুরুত্বপূর্ণ তথ্য হল মাটির নিচের স্তর স্ক্যান করে ঝুরং এমন কিছু স্তরের সন্ধান পায় যেগুলিতে বরফ বা বরফ সমৃদ্ধ উপাদানের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। তবে এগুলিকে সরাসরি বিশুদ্ধ বরফ বলে নিশ্চিত করা ঠিক হবে না, কারণ ইউটোপিয়া প্ল্যানেটিয়া মঙ্গলের মেরু অঞ্চলের কাছাকাছি অবস্থিত নয়। তবে যতটুকু তথ্য পাওয়া গেছে, ভবিষ্যতে মানুষের মঙ্গল অভিযানে ভূগর্ভস্থ জল বা জল সমৃদ্ধ স্তর পাওয়ার সম্ভাবনা নিয়ে এই তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঝুরংয়ের নির্ধারিত কর্মজীবন ছিল মাত্র 90 মঙ্গলীয় দিন, কিন্তু শেষ পর্যন্ত এটি প্রায় 358 মঙ্গলীয় দিন সক্রিয়ভাবে কাজ করতে পেরেছিল এবং প্রায় 1.9 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এই সময়ে রোভারটি মঙ্গলের পৃষ্ঠ, আবহাওয়া এবং পরিবেশ সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছিল। এর থেকে জানা যায় মঙ্গলের দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি। দিনের তুলনায় রাতে তাপমাত্রা অনেক নিচে নেমে যেতে পারে। ঝুরং পর্যবেক্ষণ করে ধূলিকণা, বাতাস এবং স্থানীয় পরিবেশের পরিবর্তন, যা ভবিষ্যতের রোভার ও মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। তবে 2022 সালের মে মাসে মঙ্গলের ধুলোর কারণে ঝুরংয়ের সৌর প্যানেল পর্যাপ্ত শক্তি সংগ্রহ করতে না পারায় এটি হাইবারনেশন বা নিষ্ক্রিয় অবস্থায় চলে যায়। পরে আর যোগাযোগে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ রোভারটি এখন আর সক্রিয়ভাবে তথ্য পাঠাচ্ছে না, কিন্তু ঝুরং যে প্রযুক্তিগত অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্য রেখে গেছে তার উপর ভিত্তি করে চীনের পরবর্তী মঙ্গল পরিকল্পনা আরও বড় হয়ে উঠতে চলেছে। চীনের পরবর্তী বড় লক্ষ্য তিয়ানওয়েন-3। এর উদ্দেশ্য শুধু মঙ্গলে গিয়ে তথ্য সংগ্রহ করা নয়, মঙ্গলের মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। যদিও পরিকল্পনাটি অত্যন্ত জটিল। প্রথমে একটি ল্যান্ডার মঙ্গলে অবতরণ করতে হবে, তারপর সেখান থেকে নমুনা সংগ্রহ করে একটি ছোট অ্যাসেন্ডার রকেটের মাধ্যমে নমুনা মঙ্গলের কক্ষপথে পাঠাবে এবং সেখানে একটি অরবিটার সেই নমুনা সংগ্রহ করে পৃথিবীর দিকে ফিরিয়ে আনবে। এই ধরনের মঙ্গল নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার অভিযান এখনো পর্যন্ত কোনো দেশ সফলভাবে করতে পারেনি। বর্তমানে চীনের পরিকল্পনা অনুযায়ী
তিয়ানওয়েন-3 প্রায় 2028 সালে উৎক্ষেপণ করা হবে এবং 2031 সালের দিকে মঙ্গলের নমুনা পৃথিবীতে ফেরানোর লক্ষ্য রয়েছে। এর আগে তিয়ানওয়েন-2 ইতিমধ্যে 2025 সালের মে মাসে উৎক্ষেপণ করা হয়েছিল। এর প্রথম লক্ষ্য ছিল পৃথিবীর একটি নিকটবর্তী গ্রহাণু 2016 HO3-কে পর্যবেক্ষণ করা এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করা। এরপর একই মিশনের মাধ্যমে একটি মেইন বেল্ট ধূমকেতু 311P পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে। 2026 সালের জুলাইয়ে তিয়ানওয়েন-2 তার লক্ষ্য গ্রহাণুর কাছে পৌঁছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণও শুরু করেছে। এইসব মিশন থেকে বোঝা যায় চীনের মহাকাশ কর্মসূচি এখন শুধু চাঁদ বা মঙ্গল পর্যন্ত সীমাবদ্ধ নয়। গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ, গভীর মহাকাশে দীর্ঘমেয়াদী অভিযান এবং ভবিষ্যতে আরও দূরের মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণার দিকেও তারা এগিয়ে যাচ্ছে। মঙ্গলে মানুষের বসবাসের পরিকল্পনা এখনও অনেক দূরের বিষয়, আর চীনের নির্দিষ্ট মানব মঙ্গল অভিযানের কর্মসূচি নিয়ে নিশ্চিতভাবে এখনই বলা যায় না। তবে রোবোটিক অভিযান, মঙ্গল নমুনা সংগ্রহ এবং দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমে সেই ভবিষ্যতের জন্য প্রযুক্তি তৈরি করার কাজ যে এগিয়ে চলেছে তাতে সন্দেহ নেই। ঝুরং আজ আর মঙ্গলের মাটিতে চলাফেরা করছে না, কিন্তু তার পাঠানো তথ্য চীনের জন্য একটি বড় প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক অভিজ্ঞতা হয়ে আছে। আর এই অভিযানের সবচেয়ে বড় শিক্ষা হলো মঙ্গল এখন আর শুধু দূর থেকে দেখার একটি গ্রহ নয়, এটি ধীরে ধীরে হয়ে উঠছে ভবিষ্যতের গবেষণাগার। কে প্রথম সেখানে পৌঁছাবে সেই প্রতিযোগিতার পাশাপাশি এখন আরও বড় প্রশ্ন সামনে এসেছে, কে সেখানে দীর্ঘদিন কাজ করার প্রযুক্তি তৈরি করতে পারবে, কে মঙ্গলের সম্পদ ও পরিবেশকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে এবং শেষ পর্যন্ত কে মানুষের জন্য সেখানে যাওয়ার পথ তৈরি করবে। আপনার কি মনে হয় ভবিষ্যতে মঙ্গলে মানুষের স্থায়ী ঘাঁটি তৈরি করা সত্যি সম্ভব হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।